সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখানে আমার মাসির শাশুড়ি আনাজগুলো কাটা শুরু করেছিল অনেক তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করে আমরা খেতে যাব সেই সময় করে অর্ধেক আনাজ আগের দিন রাত্রিবেলা থেকে কাটাকুটি চলছিল, যাতে করে পরের দিন তাড়াতাড়ি করে রান্নাগুলো টাইমের মধ্যে শেষ হতে পারে। সেদিন শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। বসে বসেই আমার রাত্রিভাবে রান্না কেটে গেছিলো, বোর হয়ে গিয়েছিলো বসে বসে, তো বিরক্তি বোধ হচ্ছিলাম, তাই জন্য উঠে বসে গিয়েছিলাম। গুড মর্নিং, নেক্সট ডে শুরু হয়ে গেল সকাল সকাল। এই ব্লগটা কন্টিনিউ করছিল। সকালবেলা আমার বর মাছ বাজার ভোরবেলা করে নিয়ে এসে তারপর ও ব্লগটা আমাকে করে দিচ্ছিল। প্রথম আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে যেটাতে আমি কোনো রকম হাত লাগাতে পারছি না, মানে কোনো কাজে হাত লাগাতে পারছি না, আমাকে নিয়েই হচ্ছে। মর্নিং সকলকে জানাই। এক তো সারা রাত জেগে জেগে কাটিয়ে ফেলেছি, তো যাই হোক তাড়াতাড়ি উঠেছি যখন, মানে ঘুম যখন ধরলই না সারা রাত, তো এখন তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, যেহেতু শরীরটা খারাপ ছিল ওইগুলো আর পেট পাতা হয়ে ওঠেনি, তো আজকের দিনে শুভ দিনে কাজে লাগলো। তো কেমন লাগছে বলো? নিজে সাজলেই হবে না, আমি একটু ভালোবাসি ঘরটাকেও একটু নিজের মতো করে গুছিয়ে রাখতে। উঠে আমি ফ্রেশ হয়ে যেটা খাই ফার্স্টে খালি পেটে একটু খাওয়া শুরু করে দিয়েছি, তারপর আজকে তো সারাদিন চলতেই থাকবে। বরের দা উপহার করে নিলাম সকাল সকাল উঠে। কেমন হচ্ছে অবশ্যই জানিও। সামনেরটা বাদে বালাটা বাদে বাকি সব কিছু দেওয়া। কেমন লাগছে বলো? আমি 5 মাসের সাথে তো শাঁখা নিয়েছিলাম, আবার 9 মাসের সাথে তো শাঁখা নিয়েছি। শাঁখা বারবার পড়তে বা রকমারি শাঁখা নিতে আমার বেশ ভালো লাগে। আর বনুর দেয়া পয়লা বৈশাখের উপহারটা আমি আজকে সকাল সকাল পরেই নিলাম, কারণ ওকে আমি কথা দিয়েছিলাম যে নতুন জিনিস তো আগে পড়তে নেই, স্বাদের দিন থেকে আমাকে, মানে স্বাদের দিনকে সমস্ত কিছু নতুন পড়তে আছে। তাহলে আমি তোকে কথা দিচ্ছি যে স্বাদের দিন অবশ্যই তোর দেওয়া উপহারটা পড়বো। দেখ বনু, তুই তো এখন এলি না, কিন্তু আমি অলরেডি পরে নিয়েছি। তো যাই হোক, খুব কমফোর্টেবল এই গরমের মধ্যে। সবসময় আমি তো এমনিতেও শাড়ি পরি না সবসময়, তো এখনও তাই। যখন খেতে বসবো তখন হয়তো চেঞ্জগুলো করতে থাকবো নিয়মের মাধ্যমে। তার বাইরে তো আমি সবসময় জামাই পরবো, তো খুবই একটা ভালো ড্রেস দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। একদম ও অনুষ্ঠান মানে ছেলে মেয়ে হলে বাবারা বদলে যায়, তাই তো? মানে ছেলেরা বদলে যায়, আর এর আগে এখনো এরকম করে ধরে বেঁধে কেউ খাইয়ে দিত না। সবই বাবাদের পরিবর্তন, মানে ছেলেদের পরিবর্তন। আলুর তরকারি মুড়ি খাচ্ছি এখন আমরা। অলরেডি আমাদের আলুর তরকারি হয়ে গেছে, তাই তো? এখন কি হচ্ছে রান্না? ডাল হচ্ছে। আমাদের দুপুরের মেনু স্টার্ট হয়ে গেছে। সকালবেলা ছিল আলুর তরকারি, ওটা হয়ে গেছে। আর দুপুরে রান্নাবান্না সমস্ত শুরু হয়ে গেছে। ভাগ্নি, তারপর আমার ননদ এবং সব অতিথি আসা শুরু হলো। এত লেট, আজকে ট্রেন লেট হয়ে গেছে। আর জামাইবাবু কোথায়? সব রান্না হয়েই এসেছিল, আর কিছুটা ভাতের মনে হয়েছিল যে আর কিছুটা ভাত হলে ভালো হয়, তাই জন্য আমার ননদ এসে লাস্টে ভাতটা বসাচ্ছিল। তো বসে বসে এখন ভিডিও করা ছাড়া আমার কোনো উপায় নেই। যেখানে একা হাতে মানে অতিথিদের রান্না করেছি প্লাস সংসার সামলেছি, সেখানে আজকের দিনটা টোটালি বসে বসে আমাকে ভিডিও করতে হচ্ছে বা দেখতে হচ্ছে আর খেতে হচ্ছে। না, আমি ভাগনা বউ ভাগ্নি তিনজন মিলে আমার ঘরে বসে একটু গল্প আড্ডা করছিলাম। হ্যাঁ, যে দুই মাসি শাশুড়ি মজা করে এসব করছিল আর আমাকে বলছিল ভিডিও করতে, কারণ ওরা জানে আমি ভিডিও করি, ওরা পছন্দ করে আমার ভিডিও। আমার ভাগনা বউ পায়েসটা বানাচ্ছিল, ও বানাতে খুব ভালোবাসে, রান্নাবান্না করতে আমার মতো। জোর কদমে রান্নাবান্না চলছিল। প্রায় রান্নাবান্নাগুলো করেছিল 5-6 জন মিলে, নাহলে এতগুলো রান্না একার পক্ষে করা সম্ভব নয়। এখানে আমার ননদ মাছের, আমাদের স্পেশাল মানে হচ্ছে এটা, আর তার থেকেও স্পেশাল মানে হচ্ছে আমার মনের মানুষদের আসা শুরু হলো। মা, বাপি, বোন, ঠাকুমার শরীর খারাপ থাকাতে ওরা আগের দিন আমার কাছে আসতে পারেনি। আমাদের এ বাড়িতে নিয়ম আছে সকালবেলা স্নান টান সেরে একবার ফলারে বসতে হবে, তারপর ভাতের আয়োজন আছে। তো আমাকে ঝটপট করে রেডি হতে বলেছিল, আমি রেডি হয়ে নিয়েছিলাম। সকালে একটা ছাপা শাড়ি পরেছিলাম। তো এবার আমাকে খেতে দেবে, ওখানে ফলার করাবে 5টা এও মিলে, এটা নিয়মকানুন আছে, তো করছি। ফার্স্টে দেখো আমার শাশুড়িকে একটুখানি গায়েটায় চাপা দিয়ে রেডি করে দিচ্ছিলাম। তারপরে আমাকে একটা লোহার নোয়া পরিয়ে দিল, যেটা বিয়েতেও আমরা অনেক সময় বাঙালিরা পরে থাকি, এরকম নোয়া সাথেতেও পরতে হয়, নিয়ম আছে। তো এগুলো মালা ঘুমসি আরও অনেক কিছু পরাচ্ছিল আমাকে সবাই মিলে। তারপর বাড়ির সকল মিলে আমাকে খাইয়ে দেবে একটু একটু করে,
প্রথমে 5টায়ও, তারপর বাড়ির সকলে যে যেমন পারবে অল্প অল্প করে খাওয়াবে। আর আমার তো সারাদিন মিষ্টি খেতে খেতে হালাত খুব খারাপ হয়ে গেছিলো। এমনি যদিও প্রেগনেন্সিতে আমার বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, টক তো আমি মোটেই পছন্দ করি না, খাইনি। মিষ্টিটা অতটা বেশ ভালো লাগতো না, আমার ঝাল খাবার খেতে বেশি বেশি ভালো লাগতো। সমস্ত কেনাকাটা কিন্তু আমি আর বর মিলেই করেছি, বেশিটা আমি করেছি, বর তার মধ্যে যতটা পেরেছে কাজের ফাঁকে করেছে। আর শাড়ি টাড়িগুলো হ্যান ত্যান আমি নিজের হাতেই কেনাকাটা করেছি, আর আমি নিজেই কিনতে ভালোবাসি। তো যাই হোক, আমি শাশুড়ি মাকে বা শ্বশুরমশাইকেও বলেছিলাম আমার জন্য কিচ্ছু কেনার দরকার নেই, আমরা দুজন মিলে সব কিছুটা কিনে নিতে পারবো। এই ফার্স্ট কোনো অনুষ্ঠান করছি নিজেরা, তো জানি না কীরকমভাবে সব কিছু সামলেছি। যাক গিয়ে ফার্স্ট করলাম, ভালোই লাগলো। কিছু কিছু জিনিস হয়তো ভুল হয়েছে, নেক্সট টাইম চেষ্টা করবো ওগুলো যেন ভুল না হয়, শুধরে নেওয়ার। এখানে সবাই আমাকে আশীর্বাদ করছিল, গিফটস দিচ্ছিল আর মিষ্টি খাওয়াচ্ছিল। তারপর আমাকে অনেকে প্রণাম করতে বারণ করছিল, কিন্তু বিশ্বাস করো এতটাই অভ্যাস হয়ে গেছিলো গুরুজনদেরকে প্রণাম করা যে আমি থাকতে না পেরে অন্তত যতটা নিচু হওয়ার ততটা মানে হয়ে করে ফেলছিলাম। তো এইসব ব্যাপার। তারপর বলছিল তুমি যতটা পারবে এখান থেকে খেয়ে নাও। যেহেতু আমি মিষ্টি এতটা পরিমাণে খেতে ইচ্ছা করছিল না, তারপর বাচ্চাদেরকে খাওয়াতে হয়, সকালে কোনো বাচ্চা না পাওয়াতে আমি ভাগ্নি আর আমার বোনকে বলছিলাম তোরাও তো আমার থেকে ছোটো হোস, তো আর বিয়েও হয়নি যেহেতু, তো যাই হোক এখন তোরা আমার কাছে অতি বাচ্চা, তো তোরাও আমার পাত থেকে কিছুটা খা, তারপর আমি খাবো বলে ওরা খেতে চাইছিল না, ওদেরকে জোর করে একটু একটু করে মুখে 5টায় ওকে বসিয়ে খাওয়াতে হয়, তাই জন্য 5টায় ওর খাবার বাড়ছিল। তারপর বড়মশাই আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিল। কাজ করতে করতে আর চেঞ্জ করবার মতো সময় পাইনি, তাই বাড়িতে যেটা পড়েছিল ওটা করে আমাকে খাওয়াতে চলে এসেছিল। তারপর আমার মাসি আমাকে খাইয়ে দিচ্ছিল। এখানে দেখবে আমার বাড়ির লোকজন অনেকটাই কম আছে। আমি বেশি আত্মীয় আমার তরফ থেকে আমি বলেছিলাম বাড়িতে আমার বরকে, বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাইকে জানিয়েছিলাম যে আমি বেশি লোকজন বলে বাড়াচ্ছি না, কারণ একটাই ব্যাপার আছে, সামনে আমার অপারেশন রয়েছে, মানে বুঝতেই পারছো ডেলিভারি রয়েছে। তো এরপর তো আরও অনেক অনুষ্ঠান আমি মানে করতে পারবো লাইফে, যদি সেটা মোটামুটি আমার আর বরের পক্ষে সম্ভব হয়ে ওঠে। তো সেই জন্য বলেছিলাম যে আপনি আপনার তরফ থেকে সকলকে বলতে পারেন, সেটা আমরা দেখব। বাট আমি আমার ফ্যামিলির দিক থেকে যতটুকু শর্টে করা যায় আমি কিন্তু সেটা চেষ্টা করব। বেশি লোকজন কিন্তু আমি বাড়াবো না, যখন আমার সন্তান আমার কোলে আসবে তখন আমি চেষ্টা করব সকলকে আমার তরফ থেকেও ডাকার। তো এখানে আমার একটা মাসি আছে, আমার মা আছে, আর একটা ইস্টিলা বাড়ির ফ্যামিলি রয়েছে আর এক মায়ের বাড়ি। তো আর বেশি কেউ ছিল না, আর আমি বলিও নি। তো আমার আরও 2টো মাসি ছিল, তো আমি তাদের কাউকেই বলিনি, তারপর দিদিদেরকেও বলিনি। তারপর আমার ফ্যামিলিকে সবাই খেতে দিচ্ছিল, আমি তো ওদেরকে জল দেওয়ারও টাইম পাইনি। যে সময় ওরা ঢুকেছিল সেই সময় আমি নিজেই খেতে বসবো বলে আয়োজন চলছিল সকলের তরফ থেকে। সত্যি কথা বলতে সেভাবে আপ্যায়ন আমি করে উঠতে পারিনি। তারপর আর এক মায়ের ফ্যামিলি আমার কাছে এসেছিল, এই মা তো একদমই আমাদের বাড়িতে আসেই না। তারপর আমার ফ্রেন্ড, আর এর মধ্যে আমি মেহেন্দি সারছিলাম খুবই তাড়াতাড়ি করে, আমি করবো না ঠিক করেছিলাম, কিন্তু আমার ভাগনা বউ বলছিল মেহেন্দি করতে হবে, ভালো লাগবে দেখতে। তারপরও কত সুন্দর করে মেহেন্দিটা তাড়াতাড়ি করে দিয়েছিল, আর আমি জাস্ট একটা হাতের ছেটাতেই করার টাইম পেয়েছিলাম। খুবই তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হয়েছিল, আর এত গরম যে গলে গলে পড়ছিল মুখ থেকে মেকআপ। আমার যত অনুষ্ঠান সমস্ত কিছু গরমেই পড়ে। শেষে মাও রান্না একটু হেল্প করে দিচ্ছিল, পাঁপড় এইসবগুলো হয়ে ওঠেনি ততক্ষণে আমি রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে ঘুরছিলাম, দেখি এরই মধ্যে ভাগ্নি আবার আমাদের গাছের ফুল তুলে এরই মধ্যে আবার একটা গাছড়া টাইপের বানিয়ে ফেলেছে। পুরো সাজটার পেছনে কিন্তু বোন আর ভাগ্নি ছিল, ক্রেডিটটা কিন্তু ওদেরই, আমি শুধু সাজতে হয় সেই দিন শুধু সেজেছিলাম। কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তোমরা। এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছিল, মোটামুটি আমরা আয়োজন করেছিলাম 35-40 জনের মতো লোকের আয়োজন মোটামুটি ছিল। আমি সবার ক্লিপিং বা ভিডিও নিতে পারিনি, যতটা পেরেছি করেছি। তারপর রেডি হয়ে বসার পর অনেকক্ষণ পর তারপর আমাকে খাবার দাবার দেওয়া হয়েছিল, এবং এখানে নিয়ম আছে বাচ্চা কোলে নিয়ে আগে খাওয়াতে হয়, তারপর নিজেকে খেতে হয়। তো এটা একটা ভাসুরপো হয়, তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে বলো, তারপর আমি খাবো। খাবার দাবারগুলো কিন্তু ভাগ্নি সাজিয়ে দিয়েছিল, আর শাশুড়ি মা ধরে দিয়েছিল আমাকে খাবারটা। এরপর দেখো বাচ্চাটাকে আমি কোলে বসিয়ে খাওয়াচ্ছিলাম, ওর একে একে যে জিনিসগুলো ওর খেতে ইচ্ছা করছিলো সেগুলো একটার পর একটা খাওয়াচ্ছিলাম। মোটামুটি প্রত্যেকটা খাবারই ওকে খাওয়াতে হয়, যেটা ওর আগে ইচ্ছা করে সেটা আগে দিচ্ছিলাম।
তারপর বাচ্চাটাকে বলছিল সবাই মিলে যে তুই এবার ওকে কিছু কাকিমাকে করে কিছু খাইয়ে দে। বাচ্চারা তো আমাকেও খেতে হয়, তাই জন্য ও আবার আমাকেও খাইয়ে দিচ্ছিল। এখানে কিন্তু ক্যামেরাটা আমার বোন আমাকে ধরে দিচ্ছিল, মানে ভাগ্নি আর বোন একে একে প্রত্যেকটা সময় আমাকে হেল্প করে গেছে, নয় সাজানা, নয় খাওয়ার দাওয়ার গোছানা, নয়তো ভিডিও করে দেয়া, প্রত্যেকটা জিনিস দিয়ে আমাকে হেল্প করছিল ওরা দুজন। এখানে যে থালা গ্লাসটাতে খাচ্ছিলাম এই উপহারটা কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছিল। ওখানে স্টিলের বাসনেই খেতে হয়, নিয়ম আছে, তো সেক্ষেত্রে দিয়েছিল ওরা, বাসনটা আমাকে গিফট করেছিল। এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছিল। মোটামুটি আমরা আয়োজন করেছিলাম 35-40 জনের মতো লোকের আয়োজন মোটামুটি ছিল। আমি সবার ক্লিপিং বা ভিডিও নিতে পারি, যতটা পেরেছি করেছি। ভাতটা বারবার দেখছিলাম, সেই নতুন বউ আবার একটু ফিল হচ্ছিল নিজেকে। দুপুরের নিয়মকানুন এখানেই শেষ হলো। এরপরে বিকেলের নিয়মকানুন হচ্ছে এই বাড়ির, তারকেশ্বরের বাড়ির। তো স্পেশাল মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্তগুলো চিরকাল স্মৃতির পাতায় ধরে রাখার চেষ্টা করব তোমাদের মাধ্যমে। চলো টাটা।